প্রথমেই একটা কথা স্বীকার করে নিতে হয়, স্বাধীন বাংলাদেশে এত বড় ধরনের একটা ধাক্কা এবং এত বড় একটা সম্মিলিত বিবেককে জাগ্রত করার একটা অভ্যুত্থান, এটি অতীতের অন্য যে কোনো স্বাধীনতা উত্তর যে কোনো আন্দোলন সংগ্রামের চাইতেই এটাকে একটা স্বকীয়তা দিয়েছে। আমাদের মহান স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে যখনই আমরা এরকম একটা স্বাধীন সার্বভৌম পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ পেয়েছি, সেই দিনকার সেই প্রেক্ষিতে দেশের মানুষ, রণাঙ্গনের মুক্তিযোদ্ধা এবং সকল ধরনের মুক্তিযুদ্ধের যে বর্ধিত পরিসর, স্বাধীনতা যুদ্ধের যে বর্ধিত পরিসর, তাদের সকলেরই স্বপ্ন ছিল যে আমরা এমন একটা দেশ পাব যেই দেশে আমাদের মৌলিক চাহিদাগুলি পূরণ হবে, বিশেষ করে মর্যাদা, গণতান্ত্রিক অধিকার, সাম্য, এ বিষয়গুলি নিয়ে আমাদেরকে হয়তো আর ভাবতে হবে না। কেননা পশ্চিমা শাসক গোষ্ঠীর কাছ থেকে এই বৈষম্যের হাত থেকে মুক্তি পাওয়ার জন্যই ছিল সংগ্রাম, এবং এই সংগ্রামের যাত্রা লগ্নে ৭০-এর নির্বাচনের মতো একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে তা একটা পর্বে উত্তীর্ণ হয়েছিল। পাকিস্তানি অধ্যত্ত শাসক গোষ্ঠী সেই পর্বটাকে না বোঝার কারণে মুক্তিযুদ্ধের, স্বাধীনতা যুদ্ধের প্রশ্ন দেখা দিয়েছে এবং রাজনৈতিক সংগ্রাম তখন দিক নির্দেশনাবিহীন হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু জনগণের মধ্যে আকাঙ্ক্ষাটা এমন এক জায়গায় তৈরি হয়ে গিয়েছিল যে রাজনৈতিক নেতৃত্ব সিদ্ধান্ত দিতে না পারলেও রাজনৈতিক সংগ্রাম যখন যুদ্ধে রূপান্তরিত হলো, তখন সেই যুদ্ধের ঘোষণা একজন বাঙালি মেজরের পক্ষ থেকে, আই মেজর জিয়া ডিক্লার ইন্ডিপেন্ডেন্স, তারপর সেই ঘোষণা ছড়িয়ে পড়া, ধীরে 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 সেই যুদ্ধ এবং তার দায় দায়িত্ব প্রবাসী সরকারের গ্রহণ করা, দীর্ঘ ৯ মাসের যুদ্ধের পর আবার স্বাধীন বাংলাদেশ, নতুন করে যাত্রা। ইতিহাসের এই পর্বগুলিতে আমরা যখনই বিচরণ করি, তখনই আমরা বুঝতে পারি যে যখন কোনো গণ আকাঙ্ক্ষা তৈরি হয়, তখন সেই গণ আকাঙ্ক্ষাকে যারা বুঝতে পারে না, বিশেষ করে শাসক গোষ্ঠীর যারা, তারা বুঝতে পারে না এবং তার হাতে রাষ্ট্র, শক্তি, ক্ষমতাকে সে অনেক শক্তিশালী মনে করে, তারা যে কত নির্বোধ তা ইতিহাস বারবার প্রমাণ করেছে। সর্বশেষ আমাদের দেশে জুলাই অভ্যুত্থানের বর্ধিত 6 দিনের পরে যখন 5ই আগস্ট পালিয়ে যেতে বাধ্য হলো শেখ হাসিনা, তখন এই পর্বের সমাপ্তি ঘটেছে বাংলাদেশের একটা নতুন সম্ভাবনা নিয়ে। সেই সম্ভাবনা আমাদেরকে দেশের সবচেয়ে কম বিতর্কিত একটি জাতীয় নির্বাচন পর্যন্ত নিয়ে যেতে পেরেছে এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে প্লিজ এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে আমরা আজকে একটি নির্বাচিত সরকার, একটি নির্বাচিত পার্লামেন্ট এবং দেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার যে সমস্ত কাঠামো, প্রতিষ্ঠান, তার মধ্যে দাঁড়িয়ে এবারের জুলাইয়ের গণঅভ্যুত্থানকে আমরা স্মরণ করছি এবং আমরা সচেতন সব নাগরিকরাই মূল্যায়ন করার চেষ্টা করছি এত বড় রক্ত, এত সংগ্রাম, এত প্রাণ, এত বিসর্জনের মধ্য দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়াতে আমরা কতটা উত্তরণ ঘটাতে পেরেছি, রূপান্তরের প্রক্রিয়াটা কতটা বেগবান, কতটা সঠিক এবং কতটা সঠিক পথে ধাবমান। বিতর্ক হচ্ছে এই বিষয়গুলিকে বোঝার জন্য সবচেয়ে ভালো মঞ্চ। আমি ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটিকে ধন্যবাদ জানাই যে এই চিন্তাগুলিকে বোঝার জন্য
সবচেয়ে ভালো মাধ্যম এবং প্রক্রিয়া হচ্ছে ডিবেট। এবং আমাদের দেশে গণতন্ত্রের সংকটের একটা বড় কারণ হচ্ছে যে আমরা এই বাস্তব বিতর্কগুলিকে আমরা করতে জানি না। ফলে ডিবেটিং সোসাইটির এই ধরনের বিতর্কগুলিকে একটা কালচারাল মুভমেন্টে ট্রান্সফর্ম করা দরকার। এবং এই কালচারাল ট্রান্সফরমেশনটাকে যত আমরা তরুণদের মধ্যে দিতে পারবো, ডিবেট কালচার, তত বলছি কিন্তু আমাদের প্রত্যেকের থট প্রসেসের ক্রিটিক্যাল ফ্যাকাল্টিটা কিন্তু তখন আরো স্ট্রং হবে। প্রত্যেকটা ইন্ডিপেন্ডেন্ট সচেতন নাগরিকের থট প্রসেসের ক্রিটিক্যাল ফ্যাকাল্টিকে যদি শার্প না করা যায়, বিশেষ করে যারা বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্বে যাবেন, এবং সেই ক্রিটিক্যাল মাইন্ডকে কতটা সফিস্টিকেটেড ফর্মে ডেমোক্রেটিক প্রসেসের কম্পোনেন্টে ট্রান্সফর্ম করা যাবে, এটাই হলো কিন্তু লিডারশিপের কাজ। সেটা একজন রাজনীতিবিদ হন, অথবা সেটা অর্থনীতি, সমাজ, বিজ্ঞান, শিক্ষা, যে এরিয়াতেই হোক না কেন, যেসব এরিয়াতেই যারাই নেতৃত্ব দেন না কেন, তাদেরকে এই প্রক্রিয়ার মধ্য দিয়েই কিন্তু সর্বোচ্চ উৎকৃষ্ট সমাধানটাকে বের করতে হয়। এবং সে কারণেই দেখা গেছে এমনকি রেজিমেন্টেড সোসাইটিতেও কিন্তু এখন তারা কম্পিটিশন